আসসালামু আলাইকুম পিএসসি শিক্ষার্থীরা, আমরা এসসি ওয়ান শট ক্লাস নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব রসায়নের চতুর্থ চ্যাপ্টার পর্যায় সারণী নিয়ে। আমরা শুরু করি। প্রথমে আমরা পর্যায় সারণীর সংক্ষিপ্ত পটভূমি নিয়ে আলোচনা করব। পর্যায় সারণী নিয়ে প্রথম যে বিজ্ঞানী কাজ করেছিলেন তিনি হলেন বিজ্ঞানী লেভেসিয়ে। 1789 সালে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, সালফার ইত্যাদি মৌলিক পদার্থসমূহকে নিয়ে ধাতু এবং অধাতু দুটি ভাগে ভাগ করেন। পরবর্তীতে বিজ্ঞানী ডুবেরাইনার 1829 সালে তিনি একটি সূত্র প্রদান করে, যেটা ডুবেরাইনার ত্রয়ী সূত্র নামে পরিচিত। তিনি খেয়াল করেন যে পর্যায় সারণীর তিনটি মৌলিক পদার্থসমূহ নিয়ে তিনটি মৌল পরপর সাজালে প্রথম এবং তৃতীয় মৌলটির পারমাণবিক সংখ্যার গড় দেখা যায় যে দ্বিতীয় মৌলটার কাছাকাছি বা প্রায় সমান। পরবর্তীতে বিজ্ঞানী নিউল্যান্ড 1864 সালে অষ্টক সূত্র প্রদান করে। এই অষ্টক সূত্র অনুযায়ী দেখা যায় যে পর্যায় সারণীর 8টি মৌলকে পরপর সাজালে তাদের ধর্মগুলির মধ্যে সাদৃশ্য বিদ্যমান। পরবর্তীতে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ খেয়াল করেন মৌলসমূহের ধর্ম পর্যালোচনা করে একটি সূত্র প্রদান করে, যা পর্যায় সারণীর সূত্র নামে পরিচিত। তিনি যে সূত্রটি দেন সেটি হলো মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। তিনি প্রায় 63টি মৌল নিয়ে কাজ করেছেন। 63টি মৌল দিয়ে তিনি প্রায় 12টি আণবিক সারণী এবং 8টি খাড়া কলামের সমন্বয়ে একটি পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে একটি সারণী প্রদান করেন। সেই সারণীটি পর্যায় সারণী নামে পরিচিত। কিন্তু তার এই সারণীটি যথোপযুক্ত ছিল না, অনেক ভুল ত্রুটি এতে পরিলক্ষিত হয়। দেখা যায় তার এই পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে এই মৌলসমূহকে সাজালে তাদের কিছু একটা মৌলসমূহের মধ্যে ধর্মের কিছুটা অদল বদল দেখা যায়। পরবর্তীতে বিজ্ঞানী হেনরি মুসলে 1913 সালে বিজ্ঞানী হেনরি মুসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করে এবং তিনি মেন্ডেলিভকে ধারণা দেন যে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা দিয়ে এই পর্যায় সারণীটা সাজালে এবং এর মধ্যে ভুল ত্রুটিগুলো অনেকাংশে মীমাংসা হয়ে যায়। যার কারণে পরবর্তীতে তিনি খেয়াল করেন পারমাণবিক সংখ্যা আর্গন, যেটা পারমাণবিক সংখ্যা এই পারমাণবিক সংখ্যা অনুসারে মৌলের অবস্থান মেন্ডেলিভের পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক সংখ্যা দেখা যায় আর্গনের পারমাণবিক সংখ্যা 18 এবং পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। এটা পরবর্তীতে এটা পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে সাজালে পটাশিয়ামের অবস্থান আর্গনের আগে চলে আসে, কিন্তু পারমাণবিক সংখ্যার ভিত্তিতে এটা করলে এই ভুল ত্রুটিগুলো সংশোধিত হয়ে যায়। যার কারণে এই আধুনিক এই পর্যায় সারণীর সূত্রটা তিনি নতুনভাবে সংশোধিত করেন। তিনি বলেন যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে পরিবর্তিত হবে। তার উপর ভিত্তি করে আন্তর্জাতিক এবং ফলিত রসায়ন সংস্থা IUPAC, যেটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি নামে পরিচিত, এটা একটা আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থার মাধ্যমে পরবর্তীতে প্রায় 118টা মৌল আবিষ্কৃত হয়। 118টা মৌলের মধ্যে দেখা যায় বিজ্ঞানী লেভিসিয়ে মাত্র 33টা মৌল নিয়ে তার কাজ শুরু করেছিলেন। বিজ্ঞানী লেভিসিয়ে মাত্র 33টা মৌল নিয়ে কাজ ছক তৈরি করেছিলেন। পরবর্তীতে বিজ্ঞানী মেন্ডেলিভ সেখানে প্রায় 63টি মৌল নিয়ে প্রায় তার ছক তৈরি করেছিলেন। কিন্তু বর্তমানে IUPAC অনুযায়ী যে আধুনিক পর্যায় সারণী রয়েছে সেখানে 118টি মৌল রয়েছে। সে 118টি মৌল নিয়ে বর্তমানে যে সারণীটা দেওয়া হয়েছে এটা সর্বাধুনিক পর্যায় সারণী নামে পরিচিত। আমরা সেই সর্বাধুনিক পর্যায় সারণীটা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখা যায় প্রায় 7টি পর্যায়। সেই আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় 1 থেকে 7 পর্যন্ত এবং প্রায় 18টা গ্রুপ রয়েছে, যা 1 থেকে 1 2 3 4 5 6 7 হিসেবে 7টা পর্যায় এবং গ্রুপ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এভাবে 18 পর্যন্ত চলে গিয়েছে। আধুনিক পর্যায় সারণী অনুসারে 7টি পর্যায় এবং যেগুলো অনুভূমিক সারি দিয়ে এবং 18টি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে। প্রতিটি পর্যায়ে বাম দিক থেকে শুরু করে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। আমরা যদি আগের স্লাইডে চলে যাই তাহলে দেখা যায় যে আধুনিক পর্যায় সারণী এই যে সেই বাম দিক থেকে ডান দিকে প্রায় এই যে বাম দিক থেকে ডান দিকে যে সেই 1 থেকে 7টি পর্যন্ত পর্যায় এই যেগুলো সেই পর্যায় এবং বাম থেকে ডান দিকে 18টি কলাম বা খাড়া স্তম্ভ যেগুলো গ্রুপ নাম 1 থেকে 18 পর্যন্ত নামে পরিচিত সেগুলো এখানে দেখানো হয়েছে।
আবার দেখা যায় যে মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইট এবং একের সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল করা হয়েছে যে মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ এই দুইটা মৌল আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে, যেগুলো যথাক্রমে পর্যায় 6 এবং পর্যায় 7 এর অংশ। যদি এগুলো পর্যায় 7 এবং 6 এর অংশ, আসলে এগুলো পর্যায় সারণীর গ্রুপ 3 নাম্বার গ্রুপ। এই যে এটি পর্যায় সারণীর 3 নাম্বার গ্রুপ, এই যে এটা এখানে অবস্থিত, এই যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট, এই যে সেই ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ, এগুলো আসলে গ্রুপ 3 এর অন্তর্ভুক্ত। পর্যায় সারণীর সেখানে দেখা যায় যে গ্রুপ 1 এ 7টি মৌল, গ্রুপ 2 এ রয়েছে 8টি মৌল, গ্রুপ 4 থেকে 12 প্রত্যেকটি সবগুলো গ্রুপে প্রায় 4টি করে মৌল রয়েছে, এবং গ্রুপ 13 থেকে 17 প্রত্যেকটি করে রয়েছে 6টি করে মৌল, এবং গ্রুপ 18 রয়েছে 7টি করে মৌল। এবং আমরা আলোচনা করেছি একটু আগে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ। এখানে ল্যান্থানাইট সিরিজের মৌলগুলো যথাক্রমে পারমাণবিক সংখ্যা 57 এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো দেখা যায় যে এই যে পারমাণবিক সংখ্যা 57 থেকে শুরু করে 70 এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো 89 থেকে শুরু করে 102 বা 103 পর্যন্ত বিস্তৃত রয়েছে। এগুলো আসলে পর্যায় সারণীর গ্রুপ 3 নাম্বার গ্রুপের অন্তর্ভুক্ত। এখন আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীর মৌলের অবস্থান নির্ণয় শিখব। আমরা জানি পর্যায় সারণীর মূল ভিত্তি পরমাণুর ইলেকট্রন বিন্যাস। যেমন পর্যায় সারণীর আমরা রয়েছে কতগুলো 7টি পর্যায় রয়েছে এবং 18টি গ্রুপ রয়েছে। এখন সব কোন মৌল কোন জায়গায় পড়বে সেটা আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে নির্ণয় করতে পারি। যেমন এখানে লিথিয়াম দেখানো হয়েছে। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করা যায় 1s2 2s1। এই 1s2 2s1 আসলে এটা কোন পর্যায়ে পড়বে আমরা এখানে ঠিক বুঝতে পারতেছি না। পরবর্তীতে আমরা এই নিয়মগুলোর মাধ্যমে আমরা মৌলসমূহ পর্যায় সারণীর কোন জায়গায় পড়বে তার নির্ণয় করব, নিয়ম শিখব। প্রথমে আমরা শিখব গ্রুপ বের করার নিয়ম। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের আমরা জানি প্রধান শক্তি স্তরে অনেকগুলো অরবিটাল রয়েছে, যেগুলো sp-df নামে পরিচিত। সেই ইলেকট্রন বিন্যাস সর্বশেষ ইলেকট্রনটি যদি s অরবিটালে প্রবেশ করে, তাহলে তার সেই ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ নাম্বার। যেমন ধরো আমরা উদাহরণস্বরূপ খেয়াল করি হাইড্রোজেন, যেটা যেমন আমরা হাইড্রোজেন জানি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। এটি ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে এটা হচ্ছে 1s1। আচ্ছা, এখানে সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করেছে, তার ক্ষেত্রে তাহলে নিয়ম 1 প্রযোজ্য হবে। নিয়ম 1 প্রযোজ্য, তার মানে হচ্ছে এখানে ইলেকট্রন প্রবেশ করেছে একটা, সুতরাং হাইড্রোজেনের গ্রুপ নাম্বার হবে 1 হবে 1। আবার যদি s এর সাথে সাথে p শক্তি স্তরে প্রবেশ করে, তাহলে s এবং p তার সাথে 10 যোগ করে ওই মৌলের গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারি। যেমন এই উদাহরণ হিসেবে দেওয়া যায় ক্লোরিন, যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। এটা আমরা যদি ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় 1s1 1s2 2s2 2p5। পরবর্তীতে আমরা খেয়াল করি ক্লোরিন একটা মৌল, যেটার পারমাণবিক সংখ্যা পর্যায় সারণীর একটা মৌল যেটার পারমাণবিক সংখ্যা 17। এটি ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে 1s2 2s2 2p6 3s2 3p5। এখানে দেখা যায় সর্বশেষ ইলেকট্রনটি s শক্তি স্তরের সাথে সাথে s অরবিটাল সাথে সাথে p অরবিটালে প্রবেশ করেছে। তাহলে আমরা এটার গ্রুপ হবে 2 এর সাথে 5, মানে 2 যোগ 5 সাথে আমরা 10 যোগ করে এটার গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারি। তার মানে এটা তাহলে 17। তাহলে এটার গ্রুপ হবে, ক্লোরিনের গ্রুপ নাম্বার হচ্ছে 17। এখন সাথে সাথে আবার দেখা যায় যে কোন একটা মৌলের s এর সাথে সাথে d শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে তার d অরবিটাল এবং সাথে সাথে s অরবিটালের যোগফলই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। উদাহরণস্বরূপ আমরা যদি খেয়াল করি আয়রন একটা মৌল, যেটা পারমাণবিক সংখ্যা 26। এটা ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s 4s2 এবং 3d6। এখানে দেখা যাচ্ছে সর্বশেষ ইলেকট্রনটি d অরবিটালে প্রবেশ করেছে, তাহলে এটার গ্রুপ সংখ্যা হবে
ডি শক্তি স্তরে প্রবেশিত ইলেকট্রন সংখ্যা প্লাস এস এর শক্তি স্তরে প্রবেশিত ইলেকট্রন সংখ্যা, তার মানে 6 যোগ 2 সমান হবে 8। তাহলে আয়রনের গ্রুপ নাম্বার হবে 8। কতগুলো মৌলের ইলেকট্রন বিন্যাসের গ্রুপ সংখ্যা কিরকম হবে সেটা দেখানো হয়েছে। যেমন এখন হাইড্রোজেন দেখা যাচ্ছে, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1 সর্বশেষ ইলেকট্রন s অরবিটাল প্রবেশ করেছে, তাহলে তার গ্রুপ নাম্বার হবে s অরবিটাল প্রবেশিত ইলেকট্রন সংখ্যা, তার মানে 1। যেমন লিথিয়াম এখানে দেখা যাচ্ছে, এখানে s অরবিটাল প্রবেশ করেছে, তাহলে এটার গ্রুপ সংখ্যা হবে 1। আবার দেখুন সোডিয়াম ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটাল প্রবেশ করেছে, তাহলে এটার গ্রুপ সংখ্যা হবে 1। আবার একইভাবে যেমন বেরিলিয়ামের সর্বশেষ ইলেকট্রন s অরবিটাল, তার এটা গ্রুপ নাম্বার 1। একইভাবে এখানে ক্যালসিয়াম দেখা যাচ্ছে, ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রন s অরবিটাল প্রবেশ, তার এটা গ্রুপ সংখ্যা 1। আচ্ছা, এবার আমরা পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম সংখ্যা আলোচনা করব। যেমন পর্যায় সারণীর অবস্থান, হাইড্রোজেনের অবস্থান আমরা জানবো, হিলিয়ামের অবস্থান আমরা জানবো। এখন আমরা পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। যেমন হাইড্রোজেনের অবস্থান আমরা জানি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। এটা ইলেকট্রন করে দেখা যাবে হচ্ছে 1s1, অর্থাৎ এটা সর্বশেষ ইলেকট্রন s অরবিটাল প্রবেশ করে, তাহলে এটার গ্রুপ সংখ্যা হবে 1। হিলিয়াম, যেমন হিলিয়ামের আমরা জানি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে এটা ইলেকট্রন হবে 1s2। এখানে s অরবিটালে প্রবেশ করেছে, কিন্তু আসলে হিলিয়ামের অবস্থান সাথে সাথে পর্যায় সারণীর গ্রুপ 18 এর মৌলসমূহ নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিলে, যার কারণে এটা সামঞ্জস্য রেখে এটার অবস্থান গ্রুপ 2 হওয়ার কথা ছিল, কিন্তু ওটার সাথে সামঞ্জস্য রেখে এটা আসলে এটার গ্রুপ হবে হচ্ছে 18। এবং ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ মৌলসমূহ আসলে এগুলো হবে পর্যায় সারণীর গ্রুপ 3 এর অন্তর্গত। এবার একটা আমরা সিকিউ নিয়ে আলোচনা করবো, যেটা কুমিল্লা বোর্ড 2022 সালে এসেছিল। এখানে আমরা একটা হচ্ছে পর্যায় সারণীর একটা ছক দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে WXYZ এই 4টা মৌল দেওয়া হয়েছে। এগুলো প্রতীকী মৌল, এগুলো সত্যিকারের মৌল নয়। এই নিয়ে আমরা একটা সিকিউ সলভ করতে পারি। এখানে আমরা হচ্ছে খ এবং গ এই দুইটা প্রশ্ন সলভ করবো। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে ফেরাস এবং ফেরিক আয়নের মধ্যে কোনটি অধিক সুস্থিত। আমরা জানি কোনো মৌল সুস্থিত কিভাবে সেটা বিবেচনা করা হয় মৌলটির ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যদি তার অরবিটালে যদি পূর্ণ সংখ্যক বা যতটুকু থাকা দরকার ঠিক ততটুকুই, অথবা তার হাফ সংখ্যক থাকে ইলেকট্রন থাকে, তাহলে সেটা হচ্ছে মৌলটা অধিক সুস্থিত হয়। এখানে আমরা তাহলে ফেরাস এবং ফেরিক এই দুইটার ইলেকট্রন বিন্যাস করলে আমরা বুঝতে পারবো কোন মৌলটা অধিক সুস্থিত হবে। এখন আমরা ফেরাস এবং ফেরিক মৌল দুটি যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখা যায় Fe2+, যেখানে ইলেকট্রন সংখ্যা হবে 24টা, তাহলে এটার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s 2d0 3d6। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটাল প্রবেশ করেছে। ডি অরবিটালে এখানে আমরা জানি ডি অরবিটালে মোট 10টা ইলেকট্রন থাকে, এখানে সেই হিসেবে 6টা ইলেকট্রন আছে যা অর্ধেক সুস্থিত বা পূর্ণ সুস্থিত নয়। আর আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাসে দেখা যায় এখানে ইলেকট্রন সংখ্যা হবে 23টা। এটা ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 এবং 4s0। এখানে তার 3d অরবিটালে অর্ধেক সংখ্যক 5টা ইলেকট্রন প্রবেশ করেছে, যা অধিক সুস্থিত। কারণ যেখানে আয়রন 2+ আয়নে অর্ধেকের বেশি সংখ্যক ইলেকট্রন রয়েছে, অন্যদিকে 3d অরবিটালে 5টা বা অর্ধেক সংখ্যক ইলেকট্রন রয়েছে। সুতরাং এবং তাদের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে ফেরিক আয়ন অধিক সুস্থিত, অর্থাৎ আয়রন 3+ অধিক সুস্থিত হবে। এখন আমরা গ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আমরা এখানে খেয়াল করি, এখানে এই যে জেড মৌল এটা আসলে এখানে আমরা যদি পর্যায় সারণীতে খেয়াল করি, এটা হচ্ছে আসলে এটা 2 নম্বর পর্যায়, এটা 3 নম্বর পর্যায়। 3 নম্বর পর্যায়ের প্রথম মৌল আমরা জানি সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপর হচ্ছে জেড মৌল, এটা হচ্ছে এটা হচ্ছে ফসফরাস মৌলটি। ফসফরাস আমরা জানি ফসফরাস মৌলের পারমাণবিক সংখ্যা 15। সুতরাং এই মৌলটির ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, দেখা যাবে 1s2 2s2 2p5।
ফসফরাস মূলটি যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখা যায় এটা ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p3, অর্থাৎ এর সর্বশেষ ইলেকট্রনটি s এবং p দুটি অরবিটালে প্রবেশ করেছে। তাহলে আমরা জানি s এবং p অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলে তাদের গ্রুপ সংখ্যা হবে তাদের প্রবেশিত ইলেকট্রন সংখ্যার যোগফল সাথে 10 যোগ হবে, তাহলে এটা হবে 2 + 3 + 10 অর্থাৎ 15। তাহলে হচ্ছে ফসফরাসের গ্রুপ নাম্বার হবে 15 এবং ফসফরাসের পর্যায় সংখ্যা হবে সর্বশেষ ইলেকট্রন সর্বোচ্চ 3 নম্বর শক্তি স্তরে প্রবেশ করেছে, তাহলে তার পর্যায় সংখ্যা হবে তৃতীয় পর্যায়ে। তাহলে ফসফরাসের অবস্থান দেখা যাচ্ছে 3 নম্বর পর্যায়ে 15 নম্বর গ্রুপে, এটা 15 নম্বর গ্রুপ। এখন আমরা একটা সিকিউ নিয়ে আলোচনা করব, যেটা কুমিল্লা বোর্ড 2022 সালে এসেছিল। এটা আমরা আসলে হচ্ছে এই গ নাম্বার প্রশ্ন, এটা নিয়ে আলোচনা করব। গ নাম্বার প্রশ্ন এখানে বলা হচ্ছে WXY মৌলগুলো একই ধর্ম প্রদর্শন করে বিক্রিয়া বিশ্লেষণ করতে। আমরা এখানে দেখতে পাচ্ছি WXY, এর উপরে রয়েছে লিথিয়াম। আমরা জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, তাহলে এটা ইলেকট্রন যদি আমরা করি দেখা যায় 1s2 2s1, অর্থাৎ লিথিয়াম হচ্ছে দ্বিতীয় পর্যায়ে গ্রুপ 1 এর মৌল। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা জানি উপর থেকে নিচে, তাহলে এগুলো সব হচ্ছে গ্রুপ 1 এর মৌলসমূহ। গ্রুপ 1 এর মৌলসমূহ আমরা একটা হচ্ছে ছন্দ দিয়ে মনে রাখছিলাম, ওই লিনাকে রুবি চেঁচে ফেলেছে, তাহলে সেটা দিয়ে আমরা যদি বলি তাহলে এটা হবে লিনা, তাহলে এটা হচ্ছে না মানে সোডিয়াম, কে দিয়ে মানে হচ্ছে পটাশিয়াম, রুবি দিয়ে তাহলে রুবিডিয়াম, তারপর চিজিয়াম তো আছে, তাহলে এগুলো মনে হবে। তাহলে WXY মৌলগুলো হচ্ছে যথাক্রমে সোডিয়াম, পটাশিয়াম এবং রুবিডিয়াম। আমরা এখানে WXY মৌলগুলো যথাক্রমে হলো সোডিয়াম, পটাশিয়াম এবং রুবিডিয়াম। আমরা জানি প্রদর্শনের গ্রুপ 1 এর মূল অর্থাৎ ক্ষার ধাতু সমূহ পানির সাথে বিক্রিয়া করে ক্ষারের সাথে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে, মানে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। যেমন সোডিয়াম যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে এটা তৈরি করবে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। এবং পটাশিয়াম একইভাবে পানির সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। একইভাবে রুবিডিয়ামও পানির সাথে বিক্রিয়া করে রুবিডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এই হাইড্রোজেন গ্যাস দেখা যায় যে বুদবুদ আকারে দেখা যায়, যার মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি এটা আসলে একই পর্যায়ের মৌল। সুতরাং WXY অথবা সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম একই গ্রুপের মৌল। আমরা এটা এভাবে ব্যাখ্যা করতে পারি। একটা সিকিউ নিয়ে আলোচনা করবো, যেটা রাজশাহী বোর্ড 2021 সালে এসেছিল। এখানে বলা হয়েছে সোনিয়া 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস করে তাদের রাসায়নিক ধর্ম পর্যবেক্ষণ করলো। মৌল 4টি হলো যথাক্রমে KLMN, এদের পারমাণবিক সংখ্যা 3, 11, 24 এবং 29। এগুলো আসলে কোনো মৌল নয়, প্রতীক করতে ব্যবহার করা হয়েছে। এখন আমরা খ গ 3টা প্রশ্ন সলভ করবো। খ হলো রুবিডিয়ামকে কেন ক্ষার ধাতু বলা হয়? আমরা জানি রুবিডিয়াম হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 1 এ অবস্থিত একটা মৌল। 1 এ অবস্থিত মৌল এগুলোকে ক্ষার ধাতু বলা হয় কারণ এগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। যেমন দেখো রুবিডিয়াম পানির সাথে বিক্রিয়া করে রুবিডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এই হাইড্রোজেন গ্যাস তৈরি, এটা দিয়ে আমরা বুঝতে পারি রুবিডিয়াম আসলে ক্ষার ধাতু, একটা ক্ষার ধাতু। এখন আমরা গ নম্বর প্রশ্ন সলভ করবো। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের মৌলগুলোর মধ্যে প্রথম দুটো মৌলের রাসায়নিক ধর্ম একই রকম হওয়ার কারণ ব্যাখ্যা করো। প্রথম দুটি মৌল হচ্ছে যেমন 3 আমরা জানি 3 নম্বর মৌল হচ্ছে লিথিয়াম এবং 4 নম্বর 11 মৌল হচ্ছে সোডিয়াম। অর্থাৎ এখানে বলা হয়েছে 3 এবং 4 দুইটা ধর্ম একই রকম হওয়ার কারণ ব্যাখ্যা করো। আমরা জানি লিথিয়াম এবং সোডিয়াম পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌল, মানে এগুলো হচ্ছে ক্ষার ধাতু। আমরা জানি ক্ষার ধাতু সমূহ পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। ঠিক একই, তাহলে লিথিয়াম কি করবে? লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। একইভাবে সোডিয়ামও পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এটা দিয়ে আমরা বুঝতে পারি তাহলে লিথিয়াম এবং সোডিয়াম দুটো মৌলের রাসায়নিক ধর্ম একই রকম, কারণ এরা একই রকম বিক্রিয়া প্রদর্শন করে আর এরা সব পর্যায় গ্রুপ 1 এ অবস্থিত, মৌলসমূহের গ্রুপ 1 এ অবস্থিত। এখন আমরা গ নম্বর প্রশ্ন সলভ করবো। এখানে বলা হয়েছে উদ্দীপকে কোন মৌল দুটি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে উৎস সাথে যুক্ত। আমরা প্রথমে মৌলগুলো চিহ্নিত করি। এটা হচ্ছে লিথিয়াম, এটা মনে হচ্ছে সোডিয়াম, এম মৌল 24, এটা হলো ক্রোমিয়াম এবং এন মৌল হচ্ছে 29, এটা হলো আসলে কপার। এগুলো আমরা হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন প্রদর্শন করে উৎস সাথে যুক্ত। এখানের মধ্যে হচ্ছে ক্রোমিয়াম এবং কপার, এই দুটি মৌল হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন ধর্ম প্রদর্শন করে। আমরা জানি ক্রোমিয়াম
এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। এটাতে ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখা যায় 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s 3d2 এবং 3d4 এভাবে হওয়ার কথা ছিল, কিন্তু আসলে ক্রোমিয়াম এটা সাধারণত স্বাভাবিক অবস্থায় এই সর্বশেষ কক্ষপথে এটা সাধারণত সুস্থিত না। আমরা জানি মৌলসমূহ সাধারণত সুস্থিত অবস্থায় থাকতে যায়, সেই সুস্থিত অবস্থায় থাকার জন্য ওরা কি করে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওরা কি করে এখানে দেখা যাচ্ছে এই 4s ক্রোমিয়ামের 4s আচ্ছা আমরা দেখা যাচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখা যাচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 এবং 4s2। এখানে দেখা যাচ্ছে এদের সর্বশেষ কক্ষপথে 4s এ রয়েছে 2টি ইলেকট্রন এবং 3d তে রয়েছে 4টা ইলেকট্রন। এখানে দেখা যাচ্ছে তাদের 4s অরবিটালে যদিও পূর্ণ শক্তি স্তর পূর্ণ আছে, সবগুলো ইলেকট্রন দুইটা দিয়ে, যেমন s অরবিটালে আমরা জানি 2টি ইলেকট্রন থাকে এবং s অরবিটালে আমরা জানি 2টি ইলেকট্রন থাকে সর্বোচ্চ, আবার d অরবিটালে আমরা জানি সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকে। আমরা জানি কোন মৌলের মৌলগুলো চাই ইলেকট্রন সুস্থিত অবস্থায় থাকুক, সে তার জন্য কি করে এই সোডিয়াম s কক্ষপথে একটা ইলেকট্রন সে s অরবিটালে একটা ইলেকট্রন সে d শক্তি স্তরে পাঠিয়ে দেয়, তার ফলে এটা হবে 3d5 এবং 4s1। এক্ষেত্রে দেখা যায় 4s1 এটা হচ্ছে অর্ধপূর্ণ, এটা অর্ধপূর্ণ হয়েছে, সাথে সাথে এটা অর্ধপূর্ণ হয়েছে, এই কারণে এটা দেখা যায় এটা অধিক সুস্থিতি অর্জন করে এই অবস্থার চেয়ে। এই জন্য ক্রোমিয়াম সাধারণত ব্যতিক্রম ইলেকট্রন প্রদর্শন করে। ঠিক একইভাবে কপার যেটার পারমাণবিক সংখ্যা 29, এটা ইকুইভ্যালেন্স দেখা যায় যে এটার 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s 2 হবে 9 হবে। স্বাভাবিক অবস্থা এটা হওয়ার কথা ছিল হচ্ছে স্বাভাবিক অবস্থা আমরা জানি কপারের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 এবং 4s2, কিন্তু এটা আসলে অর্ধপূর্ণ, আমরা জানি অর্ধপূর্ণ অবস্থায় অধিক সুস্থিতির, এই জন্য এটা কি করে 4s থেকে একটা ইলেকট্রন দ্বিতীয় ডি শক্তি স্তরে চলে আসে, তখন এটা হয়ে যায় হচ্ছে 3d10 এবং 4s1। এই অবস্থায় এটা আসলে অধিক সুস্থিতি অর্জন করে কপার, যার কারণে দেখা যায় কপার ক্রোমিয়াম এবং কপার সাধারণত ব্যতিক্রমধর্মী ইলেকট্রন সংখ্যা প্রদর্শন করে। ধর্ম সম্পর্কে আলোচনা করব। আমরা জানি পর্যায় সারণীর যে মৌলগুলো রয়েছে তার বিভিন্ন ধরনের ধর্ম প্রদর্শন করে, সেই ধর্মের ভিত্তি করে মূলত এই পর্যায় সারণীটি দেওয়া হয়েছে, যার মধ্যে বিভিন্ন গ্রুপ সংখ্যা ছিল যেগুলো 1 থেকে 18। সেখানে বিভিন্ন গ্রুপ, যেমন গ্রুপ 1 এর মৌলগুলো তাদের ধর্মের মধ্যে সাদৃশ্য বিদ্যমান, এই ধর্মগুলো আমরা এখানে আলোচনা করব। এবার প্রথম ধর্ম হচ্ছে ধাতব ধর্ম বা মেটালিক প্রপার্টিজ। আমরা জানি ধাতু হচ্ছে সেই সব মৌল যেগুলো চকচক করে, আঘাত করলে শব্দ হয়, তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে, সেগুলোকে ধাতু বলা হয়। ধাতুগুলো সাধারণত পর্যায় সারণীর গ্রুপ 1 2 এভাবে পর্যায়ক্রমে বিস্তৃত হয়ে অধাতুতে গিয়ে শেষ হয়েছে। ধাতুসমূহ সাধারণত এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে ধাতব আয়নে পরিণত হয়, যেমন দন্তক আয়নে পরিণত হয় অথবা ক্যাটায়নে পরিণত হয়। যেমন ধরো আমরা পর্যায় সারণীর জন্য সোডিয়াম একটা ধাতু, সোডিয়াম কি করে তার ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে 1s2 2s2 2p6 3s1 সেই সর্বশেষ পর্যায়ে একটি ইলেকট্রন সেটা ত্যাগ করার মাধ্যমে সোডিয়াম আয়নে পরিণত হয়। এটা সোডিয়ামের ধাতুর একটা বিশেষ ধর্ম। আর মৌলসমূহের পর্যায় অনুসারে বাম থেকে যত ডান দিকে যাওয়া যায় মৌলের ধাতব ধর্ম সাধারণত হারিয়ে মৌলসমূহ সাধারণত অধাতব ধর্ম প্রাপ্ত হয়। এখন আমরা 2 নম্বর ধর্ম অধাতব ধর্ম নিয়ে আলোচনা করব। এটা ঠিক ধাতুর ঠিক উল্টা। এখানে দেখা যায় যে যেসব মৌল সাধারণত চকচক নয়, আঘাত করলে ধাতব শব্দ হয় না, তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে না, তখন সেগুলোকে বলা হয় অধাতু। যেমন অধাতু হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 17 এর মৌলসমূহ, 17 পর্যায় সারণীর গ্রুপ 17 এর মৌলসমূহ যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওরা সাধারণত এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে। এরা সাধারণত একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে ফ্লুরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, আয়োডাইড আয়ন ইত্যাদি আয়নে পরিণত হয়। আর এগুলোই অধাতব ধর্ম। এরপরে আছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ দেখা যাচ্ছে পরমাণুর আকার পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যত যাওয়া যায়, অর্থাৎ পর্যায় অনুসারে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকারসমূহ হ্রাস পায় এবং উপর থেকে নিচে এক গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকারসমূহ বৃদ্ধি পায়। পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়, কারণ এখানে নতুন শক্তি স্তর যোগ হয় না এবং ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, যার কারণে দেখা যায় ইলেকট্রনগুলো হচ্ছে তার শক্তি স্তর থেকে বেশি আকৃষ্ট হয়, যার কারণে আকার ছোট হয়ে যায়। আর উপর থেকে নিচের দিকে নতুন করে শক্তি স্তর যুক্ত হয়, যার কারণে
পারমাণবিক সংখ্যা উপর থেকে নিচের দিকে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। যেমন এই স্লাইডে খেয়াল করি আমরা, এটা হচ্ছে পর্যায়বৃত্তিক পর্যায়ক্রমে যত ডান দিকে যাওয়া যায় পারমাণবিক আকার ছোট হচ্ছে, আর উপর দিকে নিচে যায় এখানে নতুন করে একটা শক্তি স্তর অ্যাড হচ্ছে, যার কারণে এটা কি পারমাণবিক আকার উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে বাড়ছে। এবার আমরা আয়নীকরণ শক্তি বা আয়ন এনার্জি নিয়ে আলোচনা করব। এটা একটা আমরা আয়নীকরণ শক্তি হলো গ্যাসীয় অবস্থায় কোনো ধাতব মৌল একটি ইলেকট্রন এক বা একাধিক ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ধনাত্মক আয়ন পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটা। যেমন ধরো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা জানি 11, এটা ইলেকট্রন দেখা যায় 1s2 2s2 2p6 3s1। এই সর্বশেষ ইলেকট্রন তার একটি ইলেকট্রন সে সাধারণত ত্যাগ করে দিয়ে সোডিয়াম আয়নে পরিণত হয়। এখানে এই ইলেকট্রন ত্যাগের সময় যে যতটুকু শক্তি প্রয়োজন হয় বা শক্তি নির্গত হয় সেটাকে হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন আসক্তি বলা যায়। এই ইলেকট্রন আসক্তি দেখা যায় যে একে পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ ইলেকট্রন আসক্তির মান কমে। এখন আমরা ইলেকট্রন আসক্তির ঠিক উল্টা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করব। এখানে দেখা যায় গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এটা আলোচনা করছি। আচ্ছা, আয়নীকরণ শক্তির এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এখানে আমরা ক্লিয়ার করি লিথিয়াম পরমাণুতে আয়নীকরণ শক্তি এখানে একটা উদাহরণ দেওয়া আছে। দেখো যেমন এখানে লিথিয়াম পরমাণু দেওয়া আছে, লিথিয়াম পরমাণুতে আমরা জানি 3টি ইলেকট্রন থাকে, এটার ইলেকট্রন বিন্যাস এরকম। এখানে দেখা যাচ্ছে সর্বশেষ যে ইলেকট্রন রয়েছে সেটা ত্যাগ করার মাধ্যমে লিথিয়াম আয়নে পরিণত হয়েছে, যেখানে 2টি ইলেকট্রন রয়েছে। তাহলে এই ইলেকট্রনটা নির্গত করার সময় যতটুকু শক্তি প্রয়োজন হয় এটা আসলে লিথিয়ামের আয়নীকরণ শক্তি। আমরা পারমাণবিক শক্তি ঠিক উল্টো ইলেকট্রন আসক্তি জিনিস নিয়ে পর্যায়িত ধর্ম নিয়ে আলোচনা করব। এর এখানে দেখা যায় কি গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের একটি করে ইলেকট্রন তার মধ্যে প্রবেশ করানোর মাধ্যমে প্রবেশ করিয়ে তাকে ঋণাত্মক আধানে পরিণত করতে যতটুকু শক্তি নির্গত হয় সেটা হলো ওই মৌলের ইলেকট্রন আসক্তি। এটা একটা পর্যায়িত ধর্ম। যেমন আমরা যদি ক্লোরিন যদি আলোচনা করি, ক্লোরিন দেখা যায় ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p3 সরি 3p3 না 3s2 3p5। আচ্ছা, ক্লোরিনের সর্বশেষ স্তরে টোটাল 7টা ইলেকট্রন রয়েছে। এখন ক্লোরিনকে যদি আরেকটা বাইরে থেকে আরেকটা যদি ইলেকট্রন দিই সেক্ষেত্রে ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রন হবে 8টা। তখন ক্লোরিন মূলক ক্লোরাইড আয়নে পরিণত হবে। এই ক্লোরাইড আয়নে পরিণত করতে যতটুকু শক্তি নির্গত হবে এটাই আসলে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি। আচ্ছা, কোনো মৌলের পর্যায় অনুসারে বাম থেকে ডান দিকে গেলে মৌলের ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে গেলে মৌলের ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। আচ্ছা, আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি জিনিসটা বুঝতে পারি। তড়িৎ ঋণাত্মক ইলেকট্রন আসক্তি এটা আসলে একজন ব্যক্তি আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি একটা উদাহরণের মাধ্যমে শিখবো, যার মাধ্যমে তোমরা এটা সহজে মনে রাখতে পারবে। যেমন ধরো এটা একটা ব্যক্তি, সে সিদ্ধান্ত নিল একজন ব্যক্তি সে সিদ্ধান্ত নিল তিনি তার কিছু টাকা সে ব্যাংকে জমা রাখবে। এক্ষেত্রে দেখো ব্যক্তি তার টাকা জমা রাখলো, ব্যাংক কি করবে তার একটা নির্দিষ্ট সময় পর ধরো ওই ব্যক্তি ওই টাকাটা ফেরত নিতে পারবে। এই টাকা ফেরত নেওয়ার ব্যাপারটা দেখো, এখানে ব্যক্তি যেহেতু ব্যাংকে টাকা দিয়েছে এটা আমরা ধরো পজিটিভ, আর ব্যাংক যেহেতু সেটা ব্যাংকের কাছে জমা রয়েছে যেটা ব্যাংক তাহলে হবে নেগেটিভ। এখন যখন ব্যক্তিটি আবার চাইলে যখন চাবে নির্দিষ্ট সময় পর ব্যাংক থেকে কিন্তু ওই টাকাটা ফেরত দিতে হবে, তাই না? তাহলে ফেরত দিতে হবে, এটা আমরা ঠিক আয়নীকরণ শক্তির সাথে তুলনা করতে পারি। আয়নীকরণ শক্তি হবে যখন এই ব্যক্তিটা ওই ব্যাংকে টাকা জমা রাখবে তখন সেই ব্যক্তিটা তার সে হচ্ছে পজিটিভ, কারণ তার কাছে কিছু টাকা জমা আছে ব্যাংকে। ব্যাংক নির্দিষ্ট সময় পর চাইলে ওই ব্যক্তি টাকা ফেরত নিতে পারবে।
তার মানে তো ব্যক্তিটা হচ্ছে পজিটিভ, তাকে আমরা ব্যক্তি তাহলে আমরা বলতে পারি ব্যক্তির তখন আইনি কোনো শক্তি। একইভাবে জিনিসটা তো উল্টা হয়, যখন ওই ব্যক্তিটার দেখো কিছু টাকা ঋণ হয়েছে, সে বললো যে সিদ্ধান্ত নিল ব্যাংক থেকে কিছু পরিমাণে টাকা লোন নিবে। লোন নিলে কি হবে? লোন নিলে হবে ব্যক্তি হবে নেগেটিভ আর ব্যাংক হবে তখন পজিটিভ। এখন কি করবো? ওই ব্যক্তি নির্দিষ্ট সময় পর সুদ সহ কিছু টাকা ব্যাংকে কি করতে হবে? ব্যাক করতে হবে। এক্ষেত্রে এই ব্যক্তিটা হবে যেহেতু নেগেটিভ, তাহলে ব্যক্তিটা তখন হবে ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, এটা আমরা এই কনসেপ্টের মাধ্যমে সহজে মনে রাখতে পারি। এখন আমরা একটি পর্যায়িততম ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি এখানে যখন তৈরি হয়, যখন দুটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তখন দেখা যায় যে পরমাণুটির ইলেকট্রন আসক্তি বেশি সে তার বন্ধনকৃত ইলেকট্রন জোড়া নিজের দিকে টেনে নেয়। এই টেনে নেওয়ার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। যেমন আমরা জানি এটা সাধারণত সমযোজী বন্ধনের ক্ষেত্রে সাধারণত সমযোজী বন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সমযোজী বন্ধন যেমন পানি একটা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। এখানে কি হয়? একটা অক্সিজেন তার দুইটা হাইড্রোজেনের সাথে বন্ধন করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে পানি তৈরি করে। পানির সেক্ষেত্রে কি হয়? পানির আচ্ছা, তড়িৎ-ঋণাত্মকতা সমযোজী বন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। যেমন পানি সমযোজী বন্ধনের মাধ্যমে একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন পরমাণু সমন্বয়ে তৈরি হয়। পানি দেখা যায় যে তার হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে যে ইলেকট্রন জোড়া শেয়ার করেছে তা নিজের দিকে টেনে নিতে চায়, কারণ অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা হাইড্রোজেনের চেয়ে বেশি হয়। ঠিক একইভাবে এটা যদি আমরা পর্যায়ের ক্ষেত্রে কল্পনা করি, পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে সাধারণত তড়িৎ-ঋণাত্মকতার মান বাড়ে, আবার পর্যায় সারণীর ব্যাসার্ধ বাড়লে বা উপর থেকে নিচে তড়িৎ-ঋণাত্মকতার মান কমে যায়। এখন আমরা আমাদের পর্যায়ে বিভিন্ন ধরনের পর্যাপ্ততম আলোচনা শেষ। এখন আমরা বিভিন্ন গ্রুপে অবস্থিত মৌলসমূহের স্পেশাল কিছু ফিচার আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন প্রথমে আছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু আমরা জানি পর্যায় সারণীর প্রথম পর্যায়ে যে মৌলগুলো রয়েছে সেই মৌলকে বলা হয়, হাইড্রোজেন বাদ দিয়ে বাকি সবগুলো মৌল একসাথে বলা হয় ক্ষার ধাতু। এর মধ্যে রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এগুলোকে ক্ষার ধাতু বলা হয় কারণ এগুলা পানির সাথে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার তৈরি করে, এজন্য এদেরকে ক্ষার ধাতু বলা হয়। এই ক্ষার ধাতুর মনে রাখার জন্য আমরা একটা নেমোনিক ফলো করতে পারি। নেমোনিকটা হলো লিনাকে রুবি চেঁচে ফেলেছে। এখানে লিনা দিয়ে লিথিয়াম, না দিয়ে সোডিয়াম, কে দিয়ে পটাশিয়াম, রুবি দিয়ে রুবিডিয়াম, চেঁচে দিয়ে সিজিয়াম, ফেলেছে দিয়ে ফ্রান্সিয়াম। এগুলো পানির সাথে বিক্রিয়া করে সাধারণত হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার দ্রবণ তৈরি করে। যেমন দেখো, যেমন পর্যায় সারণীর এখানে একটা মৌল সোডিয়াম পানিতে দ্রবীভূত হয়ে ক্ষার দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। যেহেতু এগুলো ক্ষার দ্রবণ তৈরি করে, তাই এইসব ধাতুগুলোকে একসাথে ক্ষার ধাতু বলা হয়। এখন আমরা পর্যায় সারণীর গ্রুপ 2 নম্বর পর্যায়ের মৌল, যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই 6টি মৌল, এগুলোকে একসাথে বলা হয় মৃৎকার ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটালস। এগুলো অ্যালকালাইন আর্থ মেটালস কারণ বলা হয় কারণ এগুলো মাটিতে পাওয়া যায়। এরাও কি করে? পানিতে বিক্রিয়া করে। এরা গ্রুপ 1 নম্বরে ক্ষার ধাতু সমূহের মতো পানিতে বিক্রিয়া করে ক্ষার দ্রবণ তৈরি করে। এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এই মৃৎকার ধাতু সমূহ মনে রাখার জন্য আমরা আরেকটা নেমোনিক ফলো করতে পারি, সেটা হলো বিরিয়ানি, মুগলাই, কাবাব, সরিয়ে সারের বাটিতে রাখো। এখানে বিরিয়ানি দিয়ে বেরিলিয়াম, মুগলাই দিয়ে ম্যাগনেসিয়াম, কাবাব দিয়ে ক্যালসিয়াম, সরিয়ে দিয়ে স্ট্রোনশিয়াম, বাটি দিয়ে বেরিয়াম, রাখো দিয়ে রেডিয়াম। এগুলোর একটা বিক্রিয়া, যেমন ধরো ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্ষার দ্রবণ
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এখন আমরা মুদ্রা ধাতু নিয়ে আলোচনা করব। পদার্থের গ্রুপ 11 এর 4টি মূল, যেমন কপার, সিলভার, গোল্ড, রনটেনজিয়াম। এই 4টা মূলের মধ্যে প্রথম 3টা কপার, এখন আমরা মুদ্রা ধাতু নিয়ে আলোচনা করব। পদার্থের গ্রুপ 11 এর 4টি মূল, কপার, সিলভার, গোল্ড এবং জেনিয়াম। এই 4টি মূল একসাথে মুদ্রা ধাতু বলে বলা হয়। তবে মুদ্রা ধাতু হিসেবে সাধারণত কপার, সিলভার, গোল্ড এই 3টে কারণে ইউজ করা হয়। যেমন আমরা প্রাচীনকালে বিভিন্ন কয়েন দেখেছি, সেই কয়েনগুলো সাধারণত কপার, সিলভার, গোল্ড এগুলো দিয়ে তৈরি হতো বলে সাধারণত এগুলোকে মুদ্রা ধাতু বলা হয়। কারণ এগুলো প্রাচীনকালে দেখা মুদ্রা তৈরিতে এবং ব্যবসা বাণিজ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। এখন আমরা জানবো হ্যালোজেন নিয়ে। হ্যালোজেন পদার্থের গ্রুপ 17 এর মৌলসমূহ, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্ট্যাটিন এবং টেনিসিন। এই সবগুলো মৌল একসাথে বলা হয় হ্যালোজেন গ্রুপ বা হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলের মধ্যে রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপন্নকারী। সামুদ্রিক লবণ উৎপন্নকারী। এই লবণগুলো সাধারণত আমরা যেমন সমুদ্রের মধ্যে যে লবণগুলো আছে সেগুলোতে সাধারণত পাওয়া যায়। যেমন ধর আমাদের খুব পরিচিত আমাদের খাবার লবণ, যেটা সোডিয়াম ক্লোরাইড নামে পরিচিত। এই যে সেই সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ। এখানে হচ্ছে এই ক্লোরিন থাকে, যেটা আসলে এক ধরনের হ্যালোজেন। আর হ্যালোজেন গুলো আসলে অধাতু, এখানে সবগুলো মূলই অধাতু। আর অধাতু গুলো দেখা যায় যে তাদের সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন ঘাটতি থাকে। সেই ঘাটতিটা তারা একসাথে সমযোজী বন্ধনের মাধ্যমে, যেমন দুইটা ফ্লোরিন, দুইটা আয়োডিন একসাথে মিলে ভাগাভাগি করে দ্বিমূল অণু তৈরি করে। এখন সর্বশেষ পদার্থের গ্রুপ 18 এর মৌলসমূহ নিষ্ক্রিয় গ্যাস যেগুলো নামে পরিচিত সেগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং ওয়ানেসান। এগুলো আমরা একটা নিম্নক দিয়ে মনে রাখতে পারি, সেটা হলো হ্যানার, কেরানি, জিনিয়াস, রাধুনি। হ্যানা আর কেরানি, জিনিয়াস, রাধুনি। এখানে হেনা দিয়ে হিলিয়াম, আর দিয়ে হিলিয়াম, আচ্ছা হ্যাঁ দিয়ে হিলিয়াম, নে দিয়ে নিয়ন, আর দিয়ে আর্গন, কেরানি দিয়ে ক্রিপ্টন, জিনিয়াস দিয়ে জেনন, রাধুনি দিয়ে রেডন। এই তো এগুলো। আর এগুলো সাধারণত নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, কারণ এইসব মৌলসমূহের সর্বশেষ শক্তিস্তরের প্রয়োজনীয় ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, যার কারণে এটা কোনো মৌলের সাথে যুক্ত হয় না। এই জন্য সাধারণত একা অবস্থায় থাকে, এই জন্য এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এখন আমরা অবস্থান্তর মৌল নিয়ে জানবো। পদার্থ গ্রুপ 3 থেকে 12 মৌলসমূহকে সাধারণত অবস্থান্তর মৌল বলা হয়। আর অবস্থান্তর মৌলসমূহ দেখা যায় যে এগুলো বিভিন্ন ধরনের ধর্ম প্রদর্শন করে। এর মধ্যে রয়েছে রঙিন যৌগ, এরা বিভিন্ন ধরনের কালারফুল হয়, এজন্য রঙিন যৌগ। আবার এরা বিক্রিয়া বিভিন্ন ধরনের প্রভাবক হিসেবে কাজ করে। যেমন পদার্থের গ্রুপ 10 এর মৌল নিকেল একটি অবস্থান্তর মৌল যা যৌগ বিক্রিয়ার প্রভাবক হিসেবে ইউজ হয়। এখন আমরা পদার্থের বিভিন্ন যৌগের বিক্রিয়া সমূহ নিয়ে জানবো। যেমন গ্রুপ 17 এর মৌলসমূহ আমরা একটু আগে পড়ছি হ্যালোজেন গুলো, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলো কি করে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তারা বিভিন্ন ধরনের গ্যাস তৈরি করে, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোজেন আয়োডাইড গ্যাস তৈরি করে। যেমন দেখো এই যে হাইড্রোজেন ফ্লোরিন এটার সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড, এটা একটা গ্যাস। তেমনি হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোজেন আয়োডাইড এগুলো তৈরি করে। এই গ্যাসগুলো পানিতে দ্রবীভূত করা হলে এগুলো কি হাইড্রোহ্যালাইড অ্যাসিড তৈরি করে। যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, মানে এগুলো পানির সাথে বিক্রিয়া করে ওরা বিভিন্ন ধরনের অ্যাসিডে পরিণত হয়। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের জানি আমাদের পাকস্থলীতে সাধারণত এই হাইড্রোক্লোরিক এই গ্যাসটা দেখা যায়। যেমন এখানে বিক্রিয়াগুলো দেখানো হয়েছে যেমন এই হাইড্রোফ্লোরিক গ্যাস পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোফ্লোরিক গ্যাস তরল কণে পরিণত হয়েছে। এগুলো হাইড্রোহ্যালাইড অ্যাসিড সমূহ। কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস,
আর হাইড্রোহ্যালাইড রেসিস সমূহ কার্বন কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে, যেমন ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যোগ করলে তৈরি হয় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর পানি। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। আবার মৌলসমূহ যেমন গ্রুপ 17 মৌলসমূহের বিভিন্ন হ্যালাইড সমূহ যেমন হাইড্রোজেন ফ্লোরাইড এগুলো কি করে ক্যালসিয়াম কার্বন লবণের সাথে বিক্রিয়া করে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। ঠিক একইভাবে একে ফ্লোরাইডের বদলে হাইড্রোক্লোরাইড দিল বা হাইড্রোজেন ব্রোমাইড অথবা হাইড্রোজেন আয়োডাইড দিল একই রকম কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতো। এগুলো দিয়ে বোঝা যায় যে এগুলো সব একই গ্রুপের মৌল আর এগুলো সব একই ধরনের ধর্ম প্রদর্শন করে। আমরা একটা সিকিউ নিয়ে আলোচনা করবো যেটা কুমিল্লা বোর্ড 2022 সালে এসেছিল। এটা আমরা এই গ নম্বর প্রশ্ন এটা সলভ করবো। এখানে গ নম্বরে দেখা যাচ্ছে WXY তিনটি মৌল, এগুলো বলছে একই ধর্ম প্রদর্শন করে। এখানে WXY আমরা প্রথম মৌলগুলো চিহ্নিত করি। দেখা যাচ্ছে এখানে লিথিয়াম মৌল, আমরা জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। আর তাহলে লিথিয়াম হচ্ছে পারমাণবিক, এটা যদি ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখা যাবে 1s2 2p 1s2 2p1। এখন আমাদের লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় 1s2 2s1, অর্থাৎ লিথিয়াম দ্বিতীয় পর্যায়ের মৌল আর এটা হচ্ছে গ্রুপ 1 এর মৌল। ঠিক একইভাবে উপর থেকে নিচে আমরা চাইলে পরবর্তী মৌলগুলো নির্ণয় করতে পারি দর যোগ করার মাধ্যমে। যেমন লিথিয়ামের সাথে পরবর্তীতে দর যোগ করলে আমরা এবার পর্যায় সারণীতে কোনো মৌলের পর্যায় সংখ্যা নির্ণয় শিখব। পর্যায় সংখ্যা নির্ণয় করার জন্য কোনো মৌলের পর্যায় সংখ্যা হবে সেই মৌলের সর্বশেষ কক্ষপথে যেখানে ইলেকট্রন প্রবেশ করে তার সংখ্যাই হবে ও মৌলের পর্যায় সংখ্যা। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি বলি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তার ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 এবং 3s1। এবং দেখা যাচ্ছে সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে, তার এই সর্বশেষ শক্তি স্তর নাম্বার এটাই হবে সোডিয়ামের পর্যায় সংখ্যা। অর্থাৎ সোডিয়ামের পর্যায় সংখ্যা হবে 3। একইভাবে ধরি আরেকটা মৌল ফ্লোরিন, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, এটা যদি বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে এটা তার পর্যায় সংখ্যা হবে সর্বশেষ ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে, এটা তার পর্যায় সংখ্যা।